তিন জেলার সীমান্ত দিয়ে ৭১ জনকে পশিনের চেষ্টা বিএসএফ এর। শূন্যরেখায় অপেক্ষমান অনেকে, সতর্ক অবস্থানে বিজিবি। যাদেরকে ভিতরে পুশিনের চেষ্টা করা হয়েছিল তারা আমাদের সীমানার ওপারে ভারতের অভ্যন্তরে অবস্থান করছে। দ্বিপাক্ষিক বাণিজ্য $2 বিলিয়ন উন্নীত করতে চায় তুরস্ক। ঢাকায় দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। রোহিঙ্গা ইস্যুতে সহায়তা অব্যাহত রাখবে আঙ্কারা। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে পড়ে যাওয়া বাস উদ্ধার, নেই কোনো হতাহত। ৩ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত নয়। টাঙ্গাইলের ভূয়াপুরে ১৪৪ ধারা উপেক্ষা করে দুই গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষ। ঘর বাড়ি পুড়ছে এবং অনেক বাড়িঘর নষ্ট করছে। মারামারিটা থামান খুবই প্রয়োজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজনৈতিক নেতাদের সহায়তা চেয়েছে স্থানীয় প্রশাসন। যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে বৈঠকে প্রস্তাব জেলেনস্কির। শান্তি আলোচনার জন্য যুদ্ধবিরতির প্রয়োজন নেই বলছে রাশিয়া। স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে, সঙ্গে আছি আমি সামিয়া তমা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। লালমনিরহাট, পঞ্চগড় ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭১ জনকে পশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবির বাধার মুখে শূন্যরেখায় অবস্থান করছেন তারা। এদিকে বিএসএফ সীমান্তে তাদের জনবল বৃদ্ধি করায় বিজিবিও জনবল বৃদ্ধি করে কঠোর নজরদারি শুরু করেছে। আর স্থানীয়রা বলছেন, যে কোনো মূল্যে তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবির সাথে আছেন। আবারও সীমান্তে বিএসএফ এর পুশিনের চেষ্টা রুখে দিল বিজিবি। সকাল থেকেই উত্তপ্ত লালমনিরহাটের ৩ সীমান্ত। পাটগ্রাম, হাতিবান্ধা ও আদিতমারি সীমান্ত এলাকায় ৩৩ জনকে পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় তারা সীমান্তের শূন্যরেখায় ভারতীয় অংশে অবস্থান নেয়। এসব ব্যক্তির পরিচয় ও জাতীয়তা নিশ্চিত হওয়ার জন্য সংশ্লিষ্ট ৩ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানান বিজিবি। এদিকে স্থানীয়রা বলছেন, যে কোনো মূল্যে তারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করবেন। আমাদের টল পার্টি এখানে উপস্থিত ছিল, টল পার্টিটা প্রতিহত করে এটা ইন্ডিয়ার ভিতরে রাখছে। এখন বলতো ভারতের ভিতরে আছে 846 1 এবং 2 এর মাঝামাঝি জিরো লাইন থেকে 50 ভারতের অভ্যন্তরে ওরা অবস্থান করতেছে। এখনো যদি পার করে দেয় আমরা সবাই সব একভাবে ধরিয়া তাকে পার করে দেবো ফাঁকে। এদিকে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত দিয়ে 10 জনকে পুশ ইনের চেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবির বাধায় তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। বিএসএফ এর সাথে পতাকা বৈঠক চলছে বলে জানায় বিজিবি। এদিকে চাঁপাইনবাবগঞ্জের গোস্তফাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করা হয় আরো 28 জনকে। বিএসএফ ফিরিয়ে না নেয় সীমান্তের শূন্যরেখায় অবস্থান নিয়েছেন তারা। এদিকে বিজিবিকে সহায়তায় সীমান্তে জড়ো হয়েছেন স্থানীয়রা। রাত্রের বেলা অন্ধকারে ওরা বর্ডার তো সবটাই সাপ্লাই দিতে পারবে না, এই হিসাবে ওরা অনেক তৎপর। বাংলাদেশ বিজিবি আর ভারতের বিএসএফ মিট ফালাক করে এটা যেন সমাধান হয়। অন্যদিকে বিএসএফ তাদের সীমান্তে জনবল বৃদ্ধি করায় বিজিবিও সীমান্তে জনবল বৃদ্ধি করে কঠোর নজরদারি শুরু করেছে। সীমানাতে আমরা দিবারাত্রি 24 ঘন্টা প্রহরা দিচ্ছি এবং সতর্ক রয়েছি যাতে কোনো অবৈধভাবে কোনো অনুপ্রবেশ এখানে ঢুকতে না পারে। এই ঘটনায় প্রথমে বিজিবি বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। সেখানে বিএসএফ পুশিনের বিষয়টি অস্বীকার করেছে বলে জানায় বিজিবি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে চলে যাব লালমনিরহাটে, সেখানে রয়েছেন সহকর্মী রবিউল ইসলাম। রবিউল, সীমান্ত দিয়ে বিএসএফ এর পুশিনের ঘটনায় সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। তমা, আমি রয়েছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া 886 নং মেইন পিলারের কাছে। গত রাতে কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কিন্তু ভারতের যে কাঁটাতারের বেড়া লাইট অফ করে দিয়ে কিন্তু প্রায় 11 জনকে পুশিন করার চেষ্টা করে এবং সেখানে কিন্তু তাৎক্ষণিক বিজিবি এবং এলাকাবাসী তাদেরকে ধরে আবারও তাদেরকে ভারতের জিরো লাইনে পৌঁছা দেয়। ইতিমধ্যে কিন্তু বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের জন্য আহ্বান করা হয়েছে বিএসএফ এর সাথে এবং কিছুক্ষণের মধ্যেই এই সীমান্তে কিন্তু পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে স্থানীয় এবং বিজিবিরা কঠোর অবস্থানে রয়েছে এবং যারা পুশিন হওয়ার চেষ্টা তারা কিন্তু ভারতের অভ্যন্তরে অবস্থান করছে। ইতিমধ্যে এলাকার লোকজন থেকে শুরু করে অনেকেই কিন্তু অপেক্ষমান রয়েছেন এবং কোনো প্রকার যত ভারতীয়
কেউ অবৈধভাবে বাংলাদেশ প্রবেশ করতে না পারে। ইতিমধ্যেই কিন্তু লালমনিরহাটের ৩ সীমান্ত দিয়ে কিন্তু প্রায় ৩৩ জনকে পুষিনের চেষ্টা করে ভারতীয় বিএসএফ, এবং লালমনিরহাটের যে বিজিবি এর বিএসএফ এর মধ্যে একটু উত্তেজনা রয়েছে এবং কোনো প্রকার ভারতীয় যে অবৈধ প্রবেশ করতে পারবে না। এবং আমি এই এলাকায় রয়েছে, আপনার সাথে কথা বলতে চাই, স্থানীয়ভাবে কি কি ব্যবস্থা গ্রহণ করছেন? স্থানীয়ভাবে আমরা প্রায় ভোর 4টা থেকে এখন পর্যন্ত শত শত স্থানীয় লোক, সাথে বড়খাতার বিজেপি, পাশাপাশি আমাদের ইউনিয়ন বাউড়ে ইউনিয়নের সবির বাজারে বিজেপির সাথে আমরা একত্রিত ভাবে আছি। কোনো প্রকারেই যাতে এই পুশব্যাগে আমাদের ভারত থেকে কোনো প্রকারের যেন কোনো লোক বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে আমরা সজাগ আছি। আপনাকে আমরা শুনছিলাম স্থানীয়রা কিন্তু সজাগ রয়েছে এবং পাশাপাশি বিজিবিও কিন্তু সজাগ রয়েছে, এমনটি আমাদেরকে বলছেন। এবং ইতিমধ্যে 61 বিজিবির সিও কিছুক্ষণের মধ্যে এই সীমান্তে আসবেন এবং পতাকা বৈঠকের আহ্বান করেছেন। এবং তারা কিন্তু পাশাপাশি বিজিবি যারা পুশিন হতে চেয়েছে তাদের পরিচয় কিন্তু শনাক্ত করার চেষ্টা করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি পঞ্চগড়ে, সেখানে রয়েছে সহকর্মী সরকার হায়দার, সেখানকার সংবাদ জানতে। এমনি থাক। রবিউল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমন বলছিলেন লালমনিরহাটের খবর, একই ভাবে কিন্তু এখানে 10 জনকে চেষ্টা করেছিল বিএসএফ পুশিনের, কিন্তু বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ তারা কিন্তু এটা রুখে দিয়েছে এবং স্থানীয় জনগণও কিন্তু বিজিবির পাশে রয়েছে। আমরা যতটুকু জেনেছি যে 10 জনের মধ্যে 4 জন রয়েছেন পুরুষ এবং 5 জন পুরুষ রয়েছেন এবং 3 জন নারী রয়েছেন এবং 2টি শিশু রয়েছে এবং তারা কিন্তু অমানবিকভাবে সেখানে রয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে একদম অমানবিক অবস্থায় রয়েছে, একদম জিরো লাইনে তাদেরকে রাখা হয়েছে। বিজিবি কিন্তু কড়া পাহারা এখানে শুরু করেছে এবং যারা স্থানীয় রয়েছেন তারাও কিন্তু বিজিবির পাশে দাঁড়িয়েছে এবং বিজিবি কিন্তু তাদের জন্য যাদেরকে পাঠিয়েছে তাদের জন্য কিন্তু খাবারের ব্যবস্থাও করছে, আমরা সেটা দেখেছি। এবং বিজিবি বিএসএফ এর একটা পতাকা বৈঠক হয়েছিল, তাতে বিজিবি যেটা আমাদেরকে জানিয়েছে যে বিএসএফ এখন পর্যন্ত তাদেরকে ফেরত নেওয়ার ব্যাপারে কোনো আগ্রহ প্রকাশ করেনি এবং বিজিবিও কিন্তু তাদের অবস্থান জানিয়েছে যে একেবারে তাদেরকে আইনের মাধ্যমে তাদেরকে যদি দেয়া যায় সেক্ষেত্রে হতে পারে, বা অবৈধভাবে কোনো অনুপ্রবেশই আসলে বিজিবি এটা মেনে নেবে না, সেই ব্যাপারেই কিন্তু বিজিবি তাদের সঙ্গে কথা বলেছে। আমরা এখন কিন্তু বিএসএফ সদস্যদের দেখতে পাচ্ছি না, বিএসএফ সদস্যরা চলে গেছেন, কিন্তু বিজিবি সদস্যরা এখনো কিন্তু সেইখানে রয়েছেন এবং তারা কিন্তু বাংকার খুঁড়ে তারা কিন্তু একটি যে তাদের যে তৎপরতা সেটা কিন্তু বৃদ্ধি করেছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি স্টুডিওতে তোমার কাছে। জি, ধন্যবাদ হায়দার আপনাকে। ঢাকা ও আঙ্কারার মধ্যে সাংস্কৃতিক বিনিময় বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বৈঠক হয়। বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, শান্তি, বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে একসাথে কাজ করবে বাংলাদেশ ও তুরস্ক। এছাড়াও রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতার আশ্বাস দিয়েছে তুরস্ক। হাকান ফিদান জানান, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে 2 বিলিয়ন সহযোগিতা বাড়িয়েছে তুরস্ক। এই অঞ্চলে শান্তি ও টেকসই উন্নয়নের সহযোগিতা বাড়াতে কাজ করতে চায় তারা। The global challenges of our time, and some of these challenges we discussed during our own meeting this morning, and Bangladesh will continue to play in cooperation and collaboration with friends like Turkey to promote peace, stability, economic progress, shared prosperity, wider cooperation in mutually beneficial issues and areas, and sustainable development. রাজবাড়ীর দৌলতিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া যাত্রীবাহী বাসটি 1 ঘন্টার চেষ্টায় উদ্ধার হয়েছে। তবে এবার বাসটিতে কোনো যাত্রী ছিল না, কেননা সরকারি নির্দেশনা অনুযায়ী ফেরিতে বাস তোলার আগেই নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। বেঁচে যান 40 জন যাত্রী। হাসপাতালে চিকিৎসাধীন আহত চালক ও তার সহযোগী। এদিকে দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন।
সকালে কুষ্টিয়া থেকে এসবি পরিবহনের একটি বাস রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎই নদীতে পড়ে যায়। 7 নং ফেরিঘাটের ফেরি কাবেরীর পেছনে কপাট ভেঙে পদ্মায় পড়ে বাসটি। এ সময় গাড়ির চালক ও সহযোগী স্থানীয়দের সহযোগিতায় উঠে আসেন, তবে কয়েক সেকেন্ডের ভেতর বাসটি সম্পূর্ণ নদীতে তলিয়ে যায়। তবে নতুন নিয়ম অনুযায়ী বাস ফেরিতে ওঠার আগে যাত্রীরা নেমে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে দৌলতদিয়া ফেরিঘাটে পৌঁছায় উদ্ধারকারী জাহাজ হামজা। ততক্ষণে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘাটে এসে পৌঁছায় পুলিশ, র্যাব ও সেনাবাহিনী। নৌ পুলিশের কঠোর হস্তক্ষেপের কারণে সবাই প্রাণে রক্ষা পান বলে জানান যাত্রীরা। সবাইকে নামতে বলে তো আমরা সবাই আস্তে আস্তে নেমে যাই। কিছু যাত্রী নামতে চাচ্ছিল না, তারপরেও পরবর্তীতে ওরাও নেমে যায় আর কি। নামার পরে আমরা ওই সাইড দিয়ে ছোট রাস্তা দিয়ে আসতেছিলাম, তো পরে পিছে তাকায় দেখি যে কন্ট্রোল হারা হয়ে মানে অনেক গতিতে একদম কন্ট্রোল হারা হয়ে একদম নদীর মধ্যে পড়ে গেল। সবাইকে যাত্রীদের নামাই দিয়েছিল, তারপর ব্রেক ফেল করছে। রাজবাড়ী, গোয়ালন্দ ও মানিকগঞ্জের পাটুরিয়া ফায়ার স্টেশনের সদস্যরা 1 ঘন্টার চেষ্টায় বাসটি নদী থেকে তুলতে পেরেছেন বলে জানায় ফায়ার সার্ভিস। সহযোগিতা করে BIWTA, উদ্ধারকারী জাহাজ হামজা ও তাদের ডুবুরি দল। ড্রাইভার এবং হেল্পার এবং সুপারভাইজার 3 জনকেই প্রাথমিক পর্যায়ে আমরা উদ্ধার করে হাসপাতালে পাঠাই। দুর্ঘটনা কমাতে এখানে আধুনিক নৌবন্দর স্থাপনের কথা জানান জেলা প্রশাসক। এই দুর্ঘটনায় কেউ মারা না গেলেও চলতি বছরে 25 মার্চ সৌহার্দ্য পরিবহন ডুবির ঘটনায় 26 জনের মৃত্যু হয়। যে কোনো দুর্ঘটনায় এড়াতে দ্বিতীয় পদ্মা সেতুর দাবি তুলেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় 9 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 28 জন। বৃহস্পতিবার মধ্যরাতে গোপালগঞ্জের মুকসুদপুরের 2 বাস সংঘর্ষে ঘটনায় 2 জন নিহত হন, আহত হন অন্তত 25 জন। এদিকে সকালে সিরাজগঞ্জ এনাদপুর আঞ্চলিক সড়কে বাস চাপায় নিহত হয় 3 জন। এ ঘটনায় আরও 1 জন আহত হন। আর ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা সিলেট মহাসড়কে পিকআপ ভ্যান ও সিএনজি সংঘর্ষে প্রাণ হারান মা ছেলে সহ 3 জন, আহত হন আরও 2 জন। এছাড়া জেলার সরাইলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 1 জন। টাঙ্গাইলের গোপালপুর ও ভূঁইয়াপুর উপজেলার 2 গ্রামের সংঘর্ষে 1 জন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে 144 ধারা জারি করে প্রশাসন। তবে সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারও সংঘর্ষ, অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। টাঙ্গাইল থেকে আতিকুর রহমানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। টাঙ্গাইলে 144 ধারা উপেক্ষা করে ফের সংঘর্ষে জড়িয়েছে ভুয়াপুর দুদল গ্রামবাসী। সকালে অন্তত 5টি বাড়িতে অগ্নিসংযোগ এবং কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের অভিযোগ পাওয়া যায়। এক পর্যায়ে বাগান ও ধান খেতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে, ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। এতে এলাকা জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, দ্রুত শান্তি ফেরানো না গেলে ভয়ানক পরিস্থিতি তৈরি হবে। আশেপাশের কয়েকটি এলাকায় এই সংঘর্ষ ছড়িয়ে পড়ার শঙ্কা করছেন তারা। তার ঘরের জিনিসপত্র অনেক নিয়ে গেছে, আগুন ধরে পুড়িয়ে দিচ্ছে। বিচার আচার হইতেছে না, এমপি মন্ত্রী এরাই 2টা ভাই কোনো আচার বিচার করতেছে না, এত ক্ষয়ক্ষতি দেশটা জ্বালাই দিল। সেনাবাহিনীর দরকার, মারামারিটা থামান খুবই প্রয়োজন। এদিকে প্রশাসনের কর্মকর্তারা বলছেন, প্রথমে 2 গ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। শান্তি ফেরাতে রাজনৈতিক নেতাদের সহায়তা চান স্থানীয় প্রশাসন। যারা সংশ্লিষ্ট, যারা গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, তাদের দায়িত্বশীল ভূমিকা এখানে, জোরালো দায়িত্বশীল ভূমিকা এখানে প্রয়োজন রয়েছে। চেষ্টা করছে যে বর্তমান যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এখানে মোতায়েন রয়েছে, তাদের সহযোগিতা নিয়ে আমরা এই বর্তমান পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। এর আগে বৃহস্পতিবার দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে শুরু হয় বিরোধিতা। এর জেরে সংঘর্ষে জড়ায় 2 গ্রামের মানুষ। পরে বিকেলে আবারও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। সংঘর্ষে 1 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে 144 ধারা জারি করে প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, টাঙ্গাইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রামবাসীর সংঘর্ষে 1 ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় 144 ধারা জারি করেছে যে উপজেলা প্রশাসন। এ বিষয়ে আরও বিস্তারিত খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকুর রহমান। আতিক, সেখানকার সর্বশেষ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। অমান্য করে কিন্তু আবারও দফায় দফায় এইখানে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এখনো কিন্তু অনেক পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু রয়েছেন। তারা কিন্তু এই যে
সংঘর্ষের ঘটনা তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন এবং দফায় দফায় গ্রামের যারা মুসলিম সমাজের নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে প্রশাসনকে ডেকে এনে তাদেরকে আসলে বোঝানোর চেষ্টা করছেন। তারপরেও যারা জনগণ রয়েছেন তারা কিন্তু অনেকভাবেই আবারও কিন্তু সংঘর্ষের জড়ানোর মতন তারা কিন্তু জড়ো হচ্ছেন বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং প্রশাসনও কিন্তু তারা এই যে সংঘর্ষ সেটা কিন্তু ঘটনার যাতে না ঘটে সেটি কিন্তু তারা এখানে কিন্তু কাজ করে যাচ্ছেন এবং এই ঘটনায় কিন্তু একজন নিহত হয়েছে এবং এই ঘটনায় বেশ কিছু জন আহত হয়েছে, তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং বেশ কিছু বাড়ি ঘরের কিন্তু অগ্নি সংযোগ ঘটনাও ঘটেছে। তবে এখনো পরিস্থিতি বলা চলে যে থমথমে অবস্থা বিরাজ করছে। বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে কিন্তু এই যে সাধারণ দুই গ্রামের জনগণ তারা কিন্তু অবস্থান নিয়েছেন, অর্থাৎ তারা বলছেন যে কোনো মুহূর্তে আসলে আবারও এই সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। সবকিছু মিলিয়ে বলা চলে যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কাজ করছেন এবং এই আইন শৃঙ্খলা বাহিনীর যে ইউনো রয়েছেন তিনিও কিন্তু বিজিবি মোতায়েনের চেষ্টা করছেন। আতিক, ধন্যবাদ আপনাকে। শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে ভারতের সংশ্লিষ্টতার পূর্ণাঙ্গ তদন্ত খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে আনাতে সরকারের অগ্রগতি এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচি চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইদুল ইসলাম হিমেল। বিক্ষোভ কি শুরু হয়েছে এবং অংশগ্রহণকারীরা কি বলছেন সে বিষয়ে বিস্তারিত জানাবেন। তোমার ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক হাদির যে সমাধিস্থল রয়েছে সেই সমাধিস্থলের সামনে এবং আজ কিন্তু ঠিক জুম্মা পরবর্তী সময়ে কিন্তু ইনকিলাব মঞ্চ হাদি হত্যার বিচারের যে সুষ্ঠু প্রক্রিয়া সেটি যেন সঠিকভাবে সম্পন্ন হয় সেজন্য কিন্তু তারা বিক্ষোভ সমাবেশ করেছে এবং মিছিল পরবর্তী সময়ে কিন্তু একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেখানে কিন্তু ঠিক সরকারকে কিন্তু 7 দিনের আলটিমেটাম প্রদান করা হয়েছে যেন সঠিকভাবে হাদি হত্যার যে বিচার সেটির যেন রূপরেখা প্রদান করা হয় এবং তারা কিন্তু বলেছে যে 7 দিনের মধ্যে যদি তারা কোনো সদুত্তর সরকার থেকে না পায় তাহলে কিন্তু তারা ঠিক আগামী শুক্রবারে কিন্তু আবার ঠিক এই একই জায়গাতে কিন্তু তারা অবস্থান কর্মসূচি করবে এবং তারা কিন্তু কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে যেন হাদি হত্যার বিচারটি সঠিকভাবে হয় সেই দাবিটি আদায়ের ক্ষেত্রে তারা কিন্তু আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে। এবং এখন পর্যন্ত যে সাম্প্রতিক সময়ে যে মমতা ব্যানার্জি ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী তিনি যে একটি মন্তব্য করেছেন সেই মন্তব্যের প্রেক্ষিতেই কিন্তু এখানে আজকে এই বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে এবং সেখান থেকে কিন্তু তারা কিন্তু সরকারের কাছ থেকে সদুত্তর চাচ্ছে এবং মমতার যে বক্তব্য সেটার প্রেক্ষিতে কিন্তু এই আন্দোলনটি হয়েছে যে পার্শ্ববর্তী দেশের ভারতের ইন্ধনেই কিন্তু এই হাদি হত্যার ঘটনাটি ঘটেছে এমনটি তারা দাবি করছেন এবং সঠিকভাবে তারা সরকারের কাছে কিন্তু সদুত্তর চাচ্ছে যেন সঠিকভাবে হাদি হত্যার বিচারটি করা হয়। যেহেতু হাদির যে সংগঠনের সাবেক ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র ছিলেন সেই প্রেক্ষিতে কিন্তু এই আন্দোলনটি হয়েছে এবং আন্দোলন শেষে সমাবেশে তারা সরকারের কাছে এই দাবিগুলো উপস্থাপন করেছে। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবচেয়ে সংবাদ ফিরে যাচ্ছি স্টুডিওতে। তমা হিমেল, ধন্যবাদ আপনাকে। দেশজুড়ে শিশুদের মাঝে আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে হাম। প্রতিনিয়তই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা, যার বড় অংশেরই বয়স 2 বছরের কম। সঠিক সময়ে শিশুদের টিকা ও পুষ্টিকর খাবারের পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। হামের ভিন্ন ভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে এসব শিশু এবং তাদের অভিভাবকরা। রাজধানীর হাসপাতালগুলোতে এমন দৃশ্য এখন নিত্যদিনের। কারো জ্বর বা কারো কাশি, কেউ আবার খেতে পারছে না। অধিকাংশেরই বয়স 2 বছরের কম। মহাখালীর ডিএনসিসি হাসপাতালেই দেখা যায় হামসহ বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে এসেছেন তারা। কারো শারীরিক অবস্থার উন্নতি হলেও অনেকের অবস্থা বেশ জটিল। বাচ্চার জ্বর, শরীরে র্যাশ, আর চোখ দিয়ে পানি পড়তেছে, মুখে একটু লালা, খেতে পারছে না। 1 তারিখে ভর্তি হয়েছিলাম, পরে কিছুদিন রাখার পরে সুস্থ হয়েছে, পরে 3 তারিখের দিকে আমাকে ছুটি দিয়ে দিয়েছে। পরে দেখলাম যে শরীরে কিছু রেশ আবার দেখা দিছে, এজন্য ডাক্তারের সাথে পরামর্শ করতে আসছি। আমরা আসলে হামের টিকাটা দিই নাই, অনেক কারণে প্রথম আসছিলাম, ওষুধ দিছিল, ভালো হয়নি, তারপর আবার নিয়ে আসছি। 15ই মার্চ থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে 605 শিশুর মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে সরকারের বিশেষ টিকাদান কর্মসূচি চলছে।
মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা। ঈদের ছুটির পর রাজধানীর কাঁচা বাজারে ফিরতে শুরু করেছে স্বস্তি। বিশেষ করে সবজির দাম কিছুটা কমেছে। ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগে চাহিদা বেশি থাকলেও সরবরাহ ছিল কম। এখন চাহিদার বিপরীতে সরবরাহ বাড়ায় কমেছে বেশিরভাগ সবজির দাম। এতে কিছুটা স্বস্তিতে রয়েছেন সাধারণ ক্রেতারা। রাজধানীর কারণ বাজার ঘুরে দেখা যায় এক সপ্তাহের ব্যবধানে বেশ কয়েক ধরনের সবজির দাম কেজি প্রতি 15 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। বেগুন বিক্রি হচ্ছে 60 টাকায়, করলা 90 টাকা, শসা 50 টাকা আর পটল 60 টাকা কেজি। ঢেঁড়স সহ বিভিন্ন মৌসুমী সবজি এখন আগের তুলনায় বেশ কম দামে বিক্রি হচ্ছে, তবে বাজারে ক্রেতা উপস্থিতি বেশ কম। বিক্রেতারা বলছেন, ঈদের আগের চাহিদা বেড়ে যাওয়ায় দাম কিছুটা বাড়লেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। চাহিদার বিপরীতে সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় এখন দাম কিছুটা কম। এখন বেচা কিনাই নাই, মানুষ নাই ঢাকাত, তো আজ থেকে মানুষ বেরবো। আজকে শুক্রবার শনিবার, এই 2 দিনে মানুষের কি ঢাকা আইব। মানে আগের তুলনায় এখন অনেক কম। কম হওয়ার কারণ হলো আপনার এই যে কোরবানি ঈদে যে মানুষের এই সবাই ঘরে ঘরে এখন গোস। এখনো ঢাকা শহরের মানুষ ওইভাবে ঢোকে নাই, তারা 2-1 দিনের ভিতরে ঢুকলে হয়তো চাহিদাটা আবার বৃদ্ধি পেয়ে যাবে। শুধু সবজি নয়, মুরগি ও মুদিপণ্য বাজারেও কিছুটা স্থিতিশীল হয়েছে। ঈদের আগে মুরগি 185 টাকা কেজিতে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে 170 টাকায়। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 120 টাকায়। ঈদের আগে আপনার লালটা ছিল 130 টাকা ডজন আর সাদা ছিল 20 টাকা। ঈদের পর এখন হচ্ছে আপনার লালটা 120 টাকা, সাদা হচ্ছে 110 টাকা। কমছে, মালের আমদানি হয়েছে, এই সময় মালা আছে কম, খাইছে কম, মালা আছে এভেলেবেল, মাল কমছে গেল। ঈদের আগে আদা রসুনের দাম চড়া থাকলেও বর্তমানে দাম কমে আদা বিক্রি হচ্ছে 180 টাকা আর রসুন 90 টাকা কেজিতে। পেঁয়াজ ও মরিচ বিক্রি হচ্ছে আগের দামে। দাম কমায় খুশি ক্রেতারাও। তবে ভিন্ন চিত্র দেখা যায় মাছের বাজারে। সব রকমের মাছ কেজি প্রতি বেড়েছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। ঈদের আগে যে দাম 76 কেজিতে 50 টাকা 100 টাকা কেজি প্রতি বাড়ছে সব মাছের দাম। দাম বেশি না, 400 টাকা বলে নিছে, অনেক 900 700 টাকা দাম দেয় না। ঈদ পরবর্তী সময়ে কুরবানির মাংসের প্রভাবে সবজির চাহিদা কমে যাওয়ায় বাজারে দেখা দিয়েছে স্বস্তি। সরবরাহ স্বাভাবিক থাকলে এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করছেন ব্যবসায়ী ও ক্রেতারা। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধ থামাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি বৈঠকের প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক খোলা চিঠিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মনোযোগ এখন ইরানের দিকে, তাই কালক্ষেপণ না করে দুই নেতার সরাসরি আলোচনার মধ্যেই শান্তি ফেরানো প্রয়োজন। আলোচনার স্বার্থে তিনি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিরও দাবি জানান। অন্যদিকে মস্কোতে জেলেনস্কিকে বৈঠকের আমন্ত্রণ জানালেও যুদ্ধবিরতির শর্ত খারিজ করে দিয়েছেন পুতিন। তিনি জানান, শান্তি আলোচনার জন্য যুদ্ধ থামানোর কোনো প্রয়োজন নেই। পাশাপাশি জেলেনস্কির আইনি বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন রুশ প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া নতুন যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। জানিয়ে দিয়েছে, লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার না করা পর্যন্ত কোনো চুক্তি তারা মানবে না। এদিকে ওয়াশিংটনে যুদ্ধবিরতির ঘোষণার পরও লেবানন জুড়ে ইসরায়েলি প্রাণঘাতী হামলা অব্যাহত রয়েছে। এর জবাবে বৃহস্পতিবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে পাল্টা রকেট ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইরান ও লেবাননে একই সঙ্গে যুদ্ধ শেষ হতে হবে। তেহরানের কাছে এই দুই ফ্রন্ট আলাদা নয়। আজ 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। পৃথিবীকে রক্ষা করার অঙ্গীকারে বিশ্বজুড়ে পালিত হচ্ছে এই দিনটি। জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ এবং বন উজাড়ের চ্যালেঞ্জের মধ্যেই পরিবেশ রক্ষার নতুন বার্তা দিচ্ছে জাতিসংঘ। প্লাস্টিকের স্তূপ, দূষিত বাতাস আর ক্রমশ হারিয়ে যাওয়া সবুজ, এই বাস্তবতার মাঝে বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। 5 জুন পৃথিবীকে রক্ষার এক বৈশ্বিক অঙ্গীকারের দিন। প্রকৃতি থেকে অনুপ্রেরণায় জলবায়ু ও ভবিষ্যতের জন্য এই প্রতিপাদ্যে এবছর পালিত হচ্ছে দিবসটি। 1972 সালের স্টকহোম সম্মেলনের পর জাতিসংঘের উদ্যোগে শুরু হয় এই দিবস। এরপর 1973 সাল থেকে শুরু করে প্রতি বছর বিশ্বের 150টিরও বেশি দেশে পালিত হচ্ছে পরিবেশ সচেতনতার এই বৈশ্বিক আন্দোলন। আজকের প্রধান চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তন, কার্বন নিঃসরণ, বন উজাড় এবং প্লাস্টিক দূষণ। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, এখনই পদক্ষেপ না নিলে আগামী প্রজন্মের জন্য পৃথিবী হয়ে উঠবে আরও বিপজ্জনক ও অনিরাপদ। চৈতি রয়, নিউজ 24। গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে চিত্র সম্পূর্ণ ভিন্ন।
আল জাজিরার অনুসন্ধানে উঠে এসেছে অবরুদ্ধ গাজায় গোপনে দীর্ঘমেয়াদী সামরিক ঘাঁটি গড়ে তুলছে ইসরায়েলি বাহিনী। নতুন করে তৈরি হয়েছে একাধিক স্থায়ী আউটপোস্ট। বিশ্লেষকদের শঙ্কা, এটি সামরিক নয় বরং নিয়ন্ত্রণ স্থায়ী করার কৌশল। যুদ্ধবিরতির ঘোষণার শব্দ মিলিয়ে গেলেও বাস্তবতার আকাশে শান্তি এখনো ধরা দেয়নি যুদ্ধবিধ্বস্ত গাজায়। আল জাজিরার অনুসন্ধানে উঠে এসেছে এমন কিছু চিত্র যেখানে ধ্বংসস্তূপের ভেতরেই আবার গড়ে উঠছে সামরিক অবকাঠামো, আর সেই ছায়ায় আরও গভীর হচ্ছে এক অবরুদ্ধ জনপদের নিঃশ্বাস। গাজার খান ইউনুসের কবরস্থান, যেখানে একসময় ছিল নীরব প্রার্থনা, সেখানে এখন ধুলো আর ভাঙা স্মৃতির মাঝেই দাঁড়িয়ে আছে নতুন নির্মাণের চিহ্ন। স্যাটেলাইটের চোখে ধরা পড়েছে মাটি সরানোর চিহ্ন, যেন ইতিহাসের উপর চাপা পড়ে যাচ্ছে আরও এক স্তর বাস্তবতা। গাজার আকাশে আজও উড়ে বেড়ায় অনিশ্চয়তা। শিশুর কান্না মিশে যায় ধ্বংসস্তূপের নীরবতায়। ঘর হারানো মানুষের চোখে জমে থাকে ফিরে পাওয়ার স্বপ্ন, যা প্রতিদিনই একটু একটু করে ম্লান হয়ে যায়। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু ভূখণ্ডের নিয়ন্ত্রণ নয়, বরং এক দীর্ঘস্থায়ী সংকটের মানচিত্র, যেখানে সাধারণ মানুষের জীবন সবচেয়ে বড় মূল্য দিচ্ছে। তাই গাজা আজ শুধু একটি ভূখণ্ড নয়, এটি হয়ে উঠেছে মানবতার এক গভীর পরীক্ষাগার, যেখানে প্রতিটি ধ্বংসস্তূপে লেখা আছে এক অদৃশ্য আর্তনাদের গল্প। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।